আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী বছরের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। ৩ জুন আসামিদের হাজির করার নির্দেশ। এনবিআর পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনের আশ্বাস। চলমান কর্মবিরতি স্থগিত। জাতীয় ঐক্যমত্য গঠনে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা দরকার, মন্তব্য আলী রিয়াজের। সবার মতামতের ভিত্তিতে জাতীয় সনদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছর ৩০ জুনের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় রাজনৈতিক দলগুলো সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং নির্বাচন কার্যক্রমের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সমর্থনের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ইয়াসিন রানার রিপোর্ট। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার দ্বিতীয় দিন রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। এদিন প্রথম পর্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, জাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এইটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতলব ভাসছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি নোটের মতো করে কিছু দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করব। দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনীতির ক্ষেত্রে তার গতিধারা, সেইগুলো নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছি। অল্প সময়ের ভেতরে আমরা এই কথা বলেছি যে পরিস্থিতির দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। দ্বিতীয় পর্বে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী সমমনা দলের পরামর্শ শোনেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, এখানে পেশি শক্তি, সেখানে কালো টাকার দৌরত্ব সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, এই বিষয়গুলো যদি সংস্কার না হয়, সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন, কমিটমেন্ট করেছেন যে 2026 সালের জুনের পরে 1 ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না। নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন
একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে রাজনৈতিক দলগুলোর আলোচনা নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান 2026 সালের 30 জুনের পর একদিনও দায়িত্বে থাকবে না অন্তর্বর্তী সরকার। মিটিং এর মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম, তার বিচার, এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। প্রেস সচিব জানান, যতদিন ক্ষমতায় আছেন ততদিন দেশের কোনো ক্ষতি হতে দেবেন না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য বিএনপি সহ রাজপথে আন্দোলনকারী দলগুলোর সর্বাত্মক সমর্থন থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। জবাবদিহিতা না থাকলে সরকার নিজের অজান্তেই স্বৈরাচার হয়ে ওঠে। তারেক রহমান আরও বলেন, জনগণের দাবি মানতে হবে, এ নিয়ে মান অভিমানের কোনো সুযোগ নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দাবি করেন, বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী, তাদেরই এ সংকট নিরসন করতে হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের পরিবর্তনের জন্য সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া, পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কারই জরুরি। তিনি বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। তারেক রহমান আরো বলেন, মতপার্থক্য থাকলেও স্বৈরাচারের উত্থান মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, সব সংকট সমাধান করা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সংকট সমাধানে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ আমলে নেন। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার চার্জশিট আমলে নিল আদালত। এদিন বিদেশে পলাতক শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনের রাজধানীর চানখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলিতে মারা যান শিক্ষার্থী আনাস সহ 6 জন।
গেল অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে আনাসের পরিবার। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। রোববার আলোচিত সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জশিট জমা দেয় প্রসিকিউশন, যা ছিল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। শুনানির পর অভিযোগপত্র আমলে নিয়ে ৩ জুন আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৮ আসামির মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন এখনো পলাতক। ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলকে ২৫ মের মধ্যে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে 7 দিনের মধ্যে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। এদিন জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউশন সময়ের আবেদন করলে 24 জুন পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। সেটা আজকে হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত জানায় কর্মচারীদের এই সংগঠনটি। আলোচনায় সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয় আগামী 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে। এদিকে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারের। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF-টাকে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই জানিয়ে প্রেস সচিব বলেন যথাসময়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও নির্বাচন হবে। অভিযোগ করেন বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি, যে কারণে ৯/৬ পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী সমুদ্র বন্দর দরকার উল্লেখ করে শফিকুল আলম বলেন চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার। তিনি বলেন বিগত সময় পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এটিকে পুনর্গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো চাপে নাই। আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর কিছুদিন আগে যে বক্তব্য দিয়েছে দেখেছেন তো। আর ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের লার্জেস্ট ইম্পোর্টার। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করে একটি মহল রাজনীতিবিদ ও জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি আরও বলেন এতে ইন্ধন দিচ্ছে পতিত স্বৈরাচার সহ দেশ বিদেশি নানা চক্র।
তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তি ও নতুন রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি অনিয়মের নানা খবর গণমাধ্যমে আসছে। ডাক্তার জাহিদ বলেন, বিএনপি সংস্কারের পক্ষে বলেই 31 দফা প্রস্তাবনা দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। ইউনূস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা। আর এর সাথে যোগ হয়েছে পলায়নকৃত স্বৈরাচারের দোসর। জাতীয় ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের মধ্যেও ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে কাজ করছে কমিশন। সংস্কার নিয়ে সুশীল সমাজের সাথে বৈঠকে একথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নাগরিক সমাজের সাথে বৈঠকে বসেন জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে অংশ নেয় শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইনজীবী সহ সমাজের বিশিষ্টজনরা। আলোচনা হয় সাম্প্রদায়িকতা, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা ও সংস্কার বিষয়ে। এ সময় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কোন দলীয় সরকারের পক্ষে বর্তমান কাঠামোয়, বর্তমান সিভিল সার্ভিস, বর্তমান পুলিশ, বর্তমান রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা রেখে কারো পক্ষে মোটামুটি রিজনেবলি ফেয়ার কোনো ইলেকশন দেওয়া সম্ভব না। আমরা জনগণের সার্বভৌমত্ব নিয়ে এখানে কথা বলছি না, আমরা এখানে বলছি প্রতিনিধিদের কিছু ক্ষমতার ব্যাপার না, তাদের প্রিভিলেজ নিয়ে। বৈঠকে বিগত সময়ের নির্বাচন ব্যবস্থা ও বৈষম্য দূর করতে নাগরিক সমাজের অবস্থান তুলে ধরেন বক্তারা। আপনি যদি 16 বছর ইন্ডিপেন্ডেন্স প্র্যাকটিস না করেন, সাডেনলি স্বাধীনতা পেয়েও প্র্যাকটিস করতে পারছেন না। তো এটাই সুযোগ হচ্ছে, আমরা এদেশ যে একটি বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতি একটা দেশ, সেটাকে হচ্ছে আমরা তুলে ধরার। যে ট্রান্সপারেন্সি নাই যে আমাদের ডিফেন্স মিনিস্ট্রিতে, বা অ্যাকাউন্টেবিলিটি নাই, এই কোয়েশ্চনটা আমরা কি যথার্থভাবে অ্যাড্রেস করেছি? আমার মনে হয় তো আমি আমার নজরে পড়ি নাই। বৈঠকের সভাপতি আলী রিয়াজ জানান, সবার মতামতের ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। আমরা আশা করছি যে আজকে না, রাজনৈতিক দলগুলোর অব্যাহত আলোচনার পাশাপাশি নাগরিক সমাজ বিভিন্ন কাঠামোর মধ্যে বিভিন্ন উপায়ে সেগুলো নিয়ে বড় ধরনের পাবলিক ডিসকোর্স যেটা আমরা বলি, সেগুলোকে তৈরি করার চেষ্টা করব। কমিশনের কাজে স্বচ্ছতা আনতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছেন শহীদ পরিবার ও আহতরা। তাড়াহুড়ো নয়, জরুরি সংস্কারের পর জাতীয় নির্বাচন চান তারাও। রাজধানীর শাহবাগে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বলেন, মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক। যারাই ভারতের সুরে কথা বলবে তাদের স্থান এদেশে হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। সেই সাথে জুলাই ঘোষণাপত্র এবং 24 শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জুলাই আগস্টের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি অভিযোগ করেন একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে আবারও দেশ বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না। কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশন বা নতজন সম্পর্কের ভিত্তিতেও চলবে না। বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় দিনব্যাপী পথসভা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা ভেবেছিলাম ৫ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় সরকার গঠন এখন সময়ের দাবি বলে মনে করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, অভ্যুত্থানে যারা নিজেদের মাস্টার মাইন্ড মনে করেছে তারাই এখন বিভাজনের নেপথ্যে কাজ করছে। অবিলম্বে সরকারকে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে জাতীয় ছাত্র কাউন্সিল করার আহ্বান জানান তিনি। এনসিপিকে কিংস পার্টি আখ্যা দিয়ে নাজমুল হাসান আরও বলেন, এই সরকার গণ অধিকার পরিষদকে উপেক্ষা করছে। অবিলম্বে ডাকসু সহ সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিও জানান দলটির নেতারা। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষা করতে হলে, পাকিস্তানের দাবিদারি বন্ধ করতে হলে, ভারতের আগ্রাসন বন্ধ করতে হলে, পশ্চিমাদের দালালি বন্ধ করতে হলে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে জাতীয় সরকার রূপদান করতে হবে। তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার আইন বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আন্দোলনকারীরা বলছেন, এতে কর্মকর্তাদের অন্যায় শিকার হবেন তারা। হয়রানির আশঙ্কা করছেন নারী কর্মীরাও। আইনটি বাতিল করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দাপ্তরিক কাজ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন কর্মীরা। পরে কিছুক্ষণের জন্য প্রধান গেট বন্ধ করে দেন তারা। গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইনের সংশোধনের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে ১৯৭৯ সালে সামরিক শাসনের সময় জারি করা আইনের বেশ কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বিশৃঙ্খলা করলে, কর্মস্থলে অনুপস্থিত থাকলে, সভা সমাবেশ করলে কিংবা অন্য কাউকে দায়িত্ব পালনে বাধা দিলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে ৮ দিনের মধ্যে তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে। এমনকি তারা আদালতে আপিলও করতে পারবেন না, যাকে কালো আইন বলছেন কর্মচারীরা। এই আইনটা করা হলে আমরা গণপ্রজাতন্ত্রের সেবক না হয়ে আমরা অফিসার, যারা ক্যাডার আছে ক্যাডার অফিসারদের সেবক হয়ে যাব। এই আইনের মাধ্যমে আমরা দাসত্বে পরিণত হব। নারী সহকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জানা গেছে ৫ আগস্টের পর সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আত্মগোপনে চলে গেছেন। আবার এমন অনেকে আছেন যাদের চাকরির বয়স ২৫ বছর না হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো যাচ্ছে না। তাদের জন্যই এই আইন করছে সরকার। তবে এতে সবাই অপব্যবহারের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন সরকারি চাকরিজীবীরা। আমাদের জন্য খুবই নেগেটিভ একটা ব্যাপার, খুবই ভয়ঙ্কর। আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক, আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, প্রয়োজন মনে করাই আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। নানা ধরনের আন্দোলনের কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তার উপর যুক্ত হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন ইস্যু। ১৪ লাখ কর্মচারী আন্দোলনে নামলে দেশে অচলাবস্থার সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রত্যাশা তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ।
এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। এ সময় নজরুল প্রেমীরা বলেন, আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যাচারীর সকল শৃঙ্খল ভাঙতে প্রতিনিয়তই প্রাসঙ্গিক নজরুল, যেমনটা ছিল সবশেষ জুলাই অভ্যুত্থানেও। নিশীথের নিস্তব্ধতা ভেঙে যেমন আসে ঝড়, তেমনি এক ভোরে বাংলা ভাষা পায় বিদ্রোহের বিনা হাতে কাজী নজরুল ইসলামকে। প্রেম ও প্রতিবাদের অনন্য এই কবির আবির্ভাব বাংলা সাহিত্য ও মুসলিম জাগরণের গভীর তাৎপর্য বহন করে। বাংলা সাহিত্যের আকাশে তার আগমন উল্কার মতো ঝলমলে, যার আলো আজও অন্ধকারে দেয় পথের দিশা। জাতীয় কবির জন্মদিন নিয়ে এস.এম. আশরাফের রিপোর্ট। একদিকে প্রেমিক, অন্যদিকে বিদ্রোহী, এক হাতে বাঁশি, অন্য হাতে তরবারি। কবির লেখায় ফুটে উঠেছে আবেগ, অধিকার ও সাম্যের মহান পংক্তিমালা। মোর প্রিয়া হরে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ভালোবাসার তৃষ্ণায় মরেছি আর প্রেম দিয়েই তৃষ্ণা মিটিয়েছি, এই উচ্চারণে নজরুলের প্রেম দর্শন। তার কলমে ভালোবাসা মানে শুধু রোমান্টিকতা নয়, আত্মার মুক্তি। চেও না শুনয় না আর চেও না, এ নয়ন পানে চেও না। বাঙালির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি গেয়েছেন দ্রোহের গান, ভালোবাসার কবিতা। তার কণ্ঠে ছিল বিদ্রোহ, কলমে ছিল অগ্নি, আর সেই অগ্নিঝরা ভাষায় লিখলেন কারার ওই লৌহ কপাট। কাজী নজরুল শুধু কবি নন, তিনি এক সুরের বিপ্লব। ক্লাসিক, খেয়াল, ঠুমরি, গজল সবখানেই ছিল তার রাজত্ব। তার লেখা গজলে দীপ্তি ছড়িয়েছে প্রেম, ছিল ঈশ্বরের আরাধনাও। বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই মহিরুহু 1899 সালের আজকের দিনে জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়। তার সৃষ্টিতে ছিল ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তিনি লিখেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 1922 সাল এক কবিতার ঝড় তছনছ করে দেয় ব্রিটিশ শাসন। নাম বিদ্রোহী। মানুষের হৃদয়ে উপনিবেশের শিকল ভাঙার আগুন জ্বালিয়ে দেয় এই কবিতা। আমি চিরদুত্তম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাজী নজরুল ইসলাম নেই, কিন্তু তার সুর এখনো মানুষকে সমানভাবে আলোড়িত করে। জাতীয় কবি বলেই নয়, সাহস আর ভালোবাসার ভাষা দেই নজরুল এখনো অমর। ফুল যদি তোমার হাতে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস না পাওয়ায় এরই মধ্যে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, এই ধারা অব্যাহত থাকলে ঈদের পর আরও অনেকে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন। রাজধানীর গুলশান ক্লাবে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসব কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আজিম পারভেজ বলেন, রাজনৈতিক দলগুলো অর্থনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে না। ঈদে 10 দিনের সরকারি ছুটি সংকট আরও ঘনীভূত করবে বলেও আশঙ্কা তার। নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে স্নাতক ও এর সমমান নিশ্চিত করে স্বাস্থ্য সহকারীদের পদবি 14তম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেন, কর্মরত অবস্থায় ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের 11তম গ্রেডে উন্নীত করতে হবে। 6 দফা দাবি আদায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। কারিগরি পদমর্যাদা দেওয়ার সাথে সাথে স্বাস্থ্য সহকারীদের পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়ারও দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা স্বাস্থ্য সহকারীরা। আনারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 21তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদ আহমদ চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। এছাড়া কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডাররা সাধারণ সভায় অংশ নেন। সভায় বার্ষিক আর্থিক বিবরণীর অনুমোদন দেওয়া হয়। পরে কোম্পানির চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিগত সময়ের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে সে দেশে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। ক্রিকেটারদের মধ্যে আছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব সহ সাপোর্ট স্টাফরা। বাকিরা পাকিস্তানে যাবেন সোমবার। সব খেলোয়াড়ই 26শে মে ভোরের মধ্যে লাহোরে পৌঁছবেন। অন্যদিকে আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। বুধবার প্রথম টি-20তে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 30 মে দ্বিতীয় আর 1 জুন তৃতীয় টি-20। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সোমবার থেকে শুরু হবে কোটি টাকা পুরস্কারের বিডি মাসল শো। বাংলাদেশের বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেটের প্রতিযোগিতা। এ উপলক্ষে রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে আয়োজক কর্মকর্তারা জানান, 4 বিভাগে 13টি ইভেন্টে দেশি বিদেশি 1,500 বডি বিল্ডার অংশ নেবেন। সবচেয়ে সেরা শরীর গঠনবিদ পুরস্কার হিসেবে পাবেন একটি 1500 সিসির গাড়ি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাইম, নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, উইলিয়াম রিকি, রুসলান, সিকান্দার বাপ্পি ও বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান। প্রতিযোগিতার মূল আয়োজনের পাশাপাশি থাকবে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী বছরে 30 জুনের মধ্যে নির্বাচন হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। 3 জুন আসামিদের হাজির করার নির্দেশ। এনবিআর পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ আগামী 31 জুলাইয়ের মধ্যে সংশোধনের আশ্বাস। চলমান কর্মবিরতি স্থগিত। জাতীয় ঐক্যমত্য গঠনে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা দরকার, মন্তব্য আলী রিয়াজের। সবার মতামতের ভিত্তিতে জাতীয় সনদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।